স্যার পরীক্ষা তো অনেক ভালো দিলাম কিন্তু রেফার চলে আসলো। স্যার পরীক্ষা তো অনেক ভালো দিয়েছি কিন্তু আশানুরূপ পয়েন্ট তো পেলাম না। এইরকম আমার বিভিন্ন পোস্টে বা আমাদের পেজে কমেন্ট, পাশাপাশি আমাকে বিভিন্নজন ইনবক্সে এরকমভাবে প্রচুর পরিমাণে করেছো। কেন আমাদের রেজাল্ট আসলে খারাপ হচ্ছে ভালো পরীক্ষা দিয়েও, আমরা এই ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। ঠিক আছে, আমাদের এই যে পরীক্ষাটা আমরা দিচ্ছি, এই পরীক্ষার পিছনে আসলে কিছু বিষয় এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন এখানে 1 নম্বর বিষয় হচ্ছে তুমি আসলে ধারাবাহিক কিনা, তুমি নিয়মিত পড়াশোনা করো কিনা, এইটা একটা বড় একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে তুমি তোমার ইনস্টিটিউটে নিয়মিত ক্লাস করতে যাও কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাসাইনমেন্টগুলো তুমি ঠিকমতো জমা দাও কিনা। এরপরে হচ্ছে মিড টার্মে তুমি কেমন করতেছো, এই বিষয়গুলো তো আছেই। পাশাপাশি আমাদের যে 1 ক্রেডিট, 2 ক্রেডিট, 3 ক্রেডিট অথবা 4 ক্রেডিটের সাবজেক্টেরগুলোর কথা বলি আমরা, সেই ক্ষেত্রে এখানে শুধুমাত্র যে আমরা সেমিস্টার ফাইনাল পরীক্ষায় ভালো করলেই আমাদের জিপি অনেক ভালো হবে, অথবা শুধুমাত্র সেমিস্টার ফাইনাল পরীক্ষায় ভালো করলেই যে আমাদের রেজাল্টটা আসলে খুব বেশি ভালো হবে, বিষয়টা আসলে এরকম না, বা রেফার্ট আসবে না, বিষয়টা আসলে এরকম না। এখানে আরও কিছু বিষয় জড়িত আছে। এখানে আরও 4টা বিষয় জড়িত আছে। একটা বিষয় হচ্ছে টিসি, টিএফ, পিসি এবং পিএফ, এই 4টা বিষয় এখানে গুরুত্বপূর্ণ। টিসি মানে হচ্ছে থিওরি কন্টিনিউয়াস, তার মানে তোমার যে ইনস্টিটিউটের যে টিচার তোমার ওই থিওরি সাবজেক্টটা নিচ্ছেন, ওনার হাতে একটা মার্ক থাকে। ধরো তুমি যদি 4 ক্রেডিটের সাবজেক্টের কথা বলো, যে তোমার 200 মার্কের পরীক্ষা হচ্ছে, সেই 200 মার্কের মধ্যে তুমি 90 মার্ক দিচ্ছ হচ্ছে ফাইনাল, তাহলে থিওরি ফাইনাল হচ্ছে 90 মার্ক। আর এখান থেকে তোমার থাকে হচ্ছে 60 মার্ক থিওরি কন্টিনিউয়াসে। থিওরি কন্টিনিউয়াসে থাকলো কত? 60। ঠিক আছে, এই 60 মার্কটা আবার বিভিন্ন ভাগে ভাগ বলতে তোমার এখানে মিড টার্ম, ক্লাসের উপস্থিতি, তোমার আচার আচরণ, তোমার অ্যাসাইনমেন্ট জমা দেওয়া সহ আরও আনুষঙ্গিক বিভিন্ন বিষয়ের সাথে জড়িত। এবং এই যে 4টা আলাদা আলাদা খাতের কথা বললাম, এই আলাদা আলাদা 4টা খাতেই তোমাকে 40% মার্ক পেয়ে পাশ করতে হবে। এখন তুমি যদি এই থিওরি ফাইনাল এই 90-এর মধ্যে তুমি ফাটিয়ে ফেলো, যে খুবই ভালো পরীক্ষা দিয়েছো, তুমি এখানে পেলা 80, দেখো রেজাল্ট কীভাবে খারাপ হয় সেটা তোমাকে আমি বুঝাচ্ছি। মানে তুমি ভালো পরীক্ষা দিয়েও রেজাল্টটা তোমার কেন খারাপ হচ্ছে, তুমি এখানে পেলা 80, খুবই হিউজ পরিমাণ একটা মার্ক, A+ পাওয়ার জন্য যথেষ্ট একটা মার্ক। এখন তোমার এই যে থিওরি কন্টিনিউয়াস, এই থিওরি কন্টিনিউয়াস পরীক্ষাতে তুমি পেলা হচ্ছে ধরো 30 মার্ক। কত? 30, তার মানে 50% মার্ক তুমি এখানে পেলা। সেটা তোমার হয়তো তুমি নিয়মিত ক্লাস করনি, অ্যাসাইনমেন্ট ঠিকমতো জমা দাওনি, মিড টার্ম পরীক্ষায় গুরুত্ব দাওনি ভালো করে, অথবা মিড টার্ম পরীক্ষাও দাওনি, এরকম অনেক ক্ষেত্রে হতে পারে। আচ্ছা, এরপরে এটা গেলো থিওরির অংশ 150 মার্ক। এরপরে বাকি যে 50 মার্ক প্র্যাকটিক্যালের জন্য, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস 25। এই 25-এর মধ্যেও তোমার আলাদাভাবে 10 পেতে হবে। এখানে যেমন এই 60-এর মধ্যে তোমার পাস মার্ক হচ্ছে 24 না পেলে তুমি এখানে পাস করতে পারবে না। ঠিক আছে, আর এই যে 25, এই 25টা হচ্ছে প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস, সংক্ষেপে পিসি। এই প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস এই মার্কটা হচ্ছে যিনি তোমার পলিটেকনিকের প্র্যাকটিক্যাল ক্লাসটা নিচ্ছেন, ওনার খাতে এই 25 মার্ক থাকে। এই 25 মার্কের মধ্যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত সেটা হচ্ছে তুমি কতগুলো ল্যাব ক্লাস করলে, ল্যাব ক্লাসে তোমার পারফরমেন্স কেমন ছিল, মৌখিক পরীক্ষাতে তুমি কেমন করলে, ভাইভাতে তুমি কেমন করেছো, অ্যাসাইনমেন্ট তুমি ঠিকমতো জমা দিয়েছো কিনা, এই সমস্ত বিষয়ের সাথে অন্তর্ভুক্ত। তাহলে এখান থেকে ধরো তুমি নিয়মিত এটাকে গুরুত্ব দাও নাই, সেই ক্ষেত্রে তুমি ধরো এখানে পেলা হচ্ছে 12। ঠিক আছে, 12 মানে এখানে 50% মার্ক। এরপরে পিএফ মানে হচ্ছে প্র্যাকটিক্যাল ফাইনাল, এখানেও থাকবে 25। এটা হচ্ছে তোমার যখন প্র্যাকটিক্যাল ফাইনাল পরীক্ষা হবে, তখন যে এক্সটার্নাল অন্য পলিটেকনিকের টিচাররা এসে তোমাকে যে মূল্যায়ন করতেছে, সেখানে থাকে হচ্ছে 25। এই 25-এর মধ্যেও তোমাকে আলাদাভাবে 10 পেতে হবে, তাহলে তুমি পাস করতে পারবে। এখন তুমি এখানেও মনে করো খুব বেশি গুরুত্ব দাও নাই, অ্যাসাইনমেন্ট জমা দাও নাই, উনি যে তোমাকে ভাইভা প্রশ্নগুলো করেছে সেটা ঠিকমতো উত্তর দিতে পারো নাই, সেই ক্ষেত্রে তুমি মনে করো এখানে পেলা হচ্ছে 12। তাহলে এখন তুমি টোটাল মার্কটাকে একটু যোগ করো নিজে নিজে, কত হচ্ছে। এখানে দেখো 110 আর এখানে
24, তাহলে হচ্ছে কত 134। এখন দেখো তুমি যে পরীক্ষাটা দিয়েছিলে সেই পরীক্ষাটা কি থিওরি ফাইনাল এ প্লাসের জন্য কি যথেষ্ট মার্ক ছিল? অবশ্যই ছিল। 80 মার্ক খুবই সুন্দর একটা মার্ক, এ প্লাস পাওয়ার জন্য যথেষ্ট মার্ক। কিন্তু এখানে বিষয় হচ্ছে তোমার রেজাল্টটা কেন খারাপ হচ্ছে। বাকি তিনটার ক্ষেত্রে খেয়াল করো, অবস্থা খুবই শোচনীয়। তুমি ধারাবাহিক ছিলে না পুরো সেমিস্টারে। তুমি হয়তো বা শুধু ওয়ান নাইট প্রিপারেশনের মাধ্যমে তুমি ওই যে তথাকথিত বড় ভাইরা বলছে যে পলিটেকনিকের পড়াশোনা সহজ, এখানে একদিন এক রাত পড়াশোনা করলেই পাশ করা যায়, ভালো রেজাল্ট করা যায়, সেই ফাঁদে পা দিয়ে তুমি কি করলে 1-2 দিন নিয়মিত পড়াশোনা করলে তুমি ভালো স্টুডেন্ট, তুমি অবশ্যই ভালো স্টুডেন্ট। কারণ অবশ্যই ভালো স্টুডেন্ট না হলে তুমি এসএসসিতে প্লাস পেতে না বা 4.8 তুমি পেতে না। তুমি অবশ্যই পরিশ্রমী একজন স্টুডেন্ট, কিন্তু তুমি এখানে অলস হয়ে গেছো। তোমার যে মেধাটা আছে সেই মেধার সর্বোচ্চ ব্যবহার তুমি এখানে করতেছো না। এই জন্য মূলত তোমার মেধাতে বা তোমার যে ব্রেন সেখানে মরিচা ধরে গেছে, সেটাকে তোমাকে শানিত করতে হবে। সেই জন্য তোমার নিয়মিত পড়াশোনার বিকল্প নেই। এখন তুমি এখানে কি করলে, বাকি যা কিছু আছে সমস্ত কিছু তো অনেক খারাপ করলি, মানে মোটামুটি 50% মার্ক পেলে। এখন দেখো তো তোমাকে এখানে এ প্লাস পাওয়ার জন্য কত পেতে হবে? 160। তুমি পেয়েছো কত? 134। তার মানে তোমার এই গ্রেডটা, আমি হিসাব করছি না, একটা ধারণা থেকে বলছি, হয়তোবা 3.25 থেকে হয়তোবা 3.5 আসবে, এর চেয়ে বেশি না। 3.5-এর চেয়ে বেশি না। কারণ 160-এ যদি এ প্লাস হয় 148 বা এরকম একটা মার্কে হয়তো বা হচ্ছে 3.75 বা কাছাকাছি একটা মার্কে, তাহলে সেই ক্ষেত্রে তুমি এর চেয়ে বেশি পয়েন্ট কিন্তু এই সাবজেক্টে পাচ্ছ না। এখন তুমি আমাকে বলো, তুমি এই প্লাস পাওয়ার থেকেও ভালো পরীক্ষা দিয়েছো, তাই না? কিন্তু তোমার কি নাম্বারটা কত আসলো? এই গ্রেডের মধ্যে চলে আসলো। কেন চলে আসলো? এই বিষয়গুলো তুমি খারাপ করার কারণে। এখন তুমি নিজেই বলো যে তুমি কি আসলেই ধারাবাহিক পারফরমার পুরো সেমিস্টারে ছিলে নাকি ছিলে না? নিজেই নিজেকে প্রশ্ন করো, আশা করি উত্তরটা তুমি পেয়ে যাবে। কেন আমাদের রেজাল্ট আসলে খারাপ হয়, এই বিষয়গুলো কিন্তু মানে রেজাল্ট খারাপ হওয়ার পিছনে এই বিষয়গুলো কিন্তু অনেকাংশে দায়ী। এখন এর উল্টা চিত্র যদি আমি বলি, আরেকটা স্টুডেন্ট মনে করো এই সিনারিওটাকে আমি একটু ঘুরিয়ে দিই, ঠিক আছে? এই সিনারিওটাকে আমি একটু ঘুরিয়ে দিলাম। সে ধারাবাহিক পারফরমার, সে অ্যাভারেজ মানের স্টুডেন্ট, তাহলে সেখানে পেলো মনে করো 50। সব কিছু সে মিড টার্মে সে ভালো করেছে, ক্লাস করেছে ঠিকমতো, সব কিছু মেনে চলেছে, 50 পেলো। এরপরে এই প্র্যাকটিক্যালে সে পেলো 20, এই প্র্যাকটিক্যালে সে পেলো 20। এখন দেখো তার কাছে অলরেডি কত মার্ক আছে? 90 মার্ক। তোমার এখানে কত মার্ক ছিল? 30, আর এখানে 24। কত? 30 আর 24 কত? 30 আর 24 হচ্ছে তোমার 54 মার্ক। কিন্তু এখানেও তো ওর কাছে, অন্যজনের কাছে অলরেডি কত চলে আসে? 90। এখন তোমার এ প্লাস পেতে আর কত প্রয়োজন? 70। এখন দেখো 80 পেয়ে তুমি পাচ্ছিলে 3.5 অথবা 3.25, কিন্তু সে যদি এখানে 70ও পায়, তাহলে দেখো 70 আর 90, অথবা এখানে সে 60ও যদি পায়, মনে করো এখানে সে 60ও যদি পায়, কোনো কারণে সে তার ফাইনাল পরীক্ষাটা খারাপ হয়ে গেল, তাহলেও কিন্তু তার কত আসতেছে? 150। 150 মানে সে মেবি 3.75 পাচ্ছে। তাহলে দেখো তোমার থেকে সে এখানে 20 মার্ক কম পেয়েছে, কিন্তু সে পুরো সেমিস্টারে ধারাবাহিক থাকার কারণে তোমার থেকে 1 গ্রেড অথবা 2 গ্রেড, একটা 4 ক্রেডিটের সাবজেক্টে 1 গ্রেড অথবা 2 গ্রেড এগিয়ে থাকা অথবা পিছিয়ে থাকা, এই অংশটা কিন্তু একটা ভালো রেজাল্টের জন্য অনেকাংশে দায়ী, বা ভালো রেজাল্ট করার জন্য অনেক বেশি বড় ভূমিকা পালন করে, ঠিক আছে? অথবা যদি সে কোনো কারণে এখান থেকে 90 থেকে 70 বা খুব বেশি আহামরি বিষয় না, সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজেই তার এই প্লাস পাওয়াটা নিশ্চিত হয়ে যাচ্ছে, যেখানে শুধুমাত্র তুমি ধারাবাহিক না থাকার কারণে তোমার ভালো পরীক্ষা দিয়েও তোমার এই প্লাসটা ছুটে যাচ্ছে। আশা করি তোমাদের যে নিয়মিত পড়াশোনার যে বিষয় আসলে কেন প্রয়োজন বা রেজাল্টটা কেন খারাপ হচ্ছে, এই বিষয়টা তোমরা নিজেরা খুবই সুন্দরভাবে উপলব্ধি করতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।